হাজিরাটা শুরু করি। চারশো এক, 2, 3, প্রেজেন্ট স্যার। 4, প্রেজেন্ট স্যার। 5, প্রেজেন্ট স্যার। 6, 7, প্রেজেন্ট স্যার। 8, প্রেজেন্ট স্যার। 9, প্রেজেন্ট স্যার। 10, 11। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 412, 13, প্রেজেন্ট স্যার। 413 স্যার। 412 স্যার। 12 আছো? আচ্ছা জি স্যার। আচ্ছা 14, 15, 16, 17, প্রেজেন্ট স্যার। 18, 19, 20, 21, 420 20 আছো? স্যার। 420 আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। জি স্যার। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29, প্রেজেন্ট স্যার। 30, 31, প্রেজেন্ট স্যার। 32, প্রেজেন্ট স্যার। 33, প্রেজেন্ট স্যার। 34, 35। পরে এসছো এমন কেউ আছো? পরে এসছো এমন কেউ আছো? আর নাই। আমি গতদিন তোমাদেরকে মোট মুনাফা বের করার জন্য 3টা অঙ্ক দিয়েছিলাম, আর আমি বলেছিলাম যে এই 3টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে। তোমাদের সেটা বাড়ি কাজ করতে দেওয়া হয়েছিল। 405 সারোয়ার হোসেন সাহিল, তুমি কি বাড়ি কাজটা করেছো? না স্যার, করা হয়নি। করা হয় নাই। সাজ্জাদ হোসেন মজুমদার 408, তুমি কি বাড়ি কাজটা করেছো? স্যার আমি জানতাম না স্যার। আমি স্যার যে আপনি স্যার আচ্ছা। আগে ক্লাসে ওবায়দুল্লাহ নওশাদ, ওবায়দুল্লাহ নওশাদ 409, তুমি কি করেছো? আমি স্যার সেকেন্ড পেপার বাড়ি কাজ করে দিয়েছি স্যার। আমি বলছি সেকেন্ড পেপার ক্লাস হয়েছে। আচ্ছা, এটা ভাবলা কেন? সেকেন্ড পেপার তো সেই সিরাজউদ্দৌলা আমল থেকে কোন দিন ফার্স্ট পেপার হয় সেদিনই ফার্স্ট পেপার হয়, আর সেই যেদিন সেকেন্ড পেপার হয় সেদিন সেকেন্ড পেপার হয়, সেই সিরাজউদ্দৌলা আমল থেকে। আর তুমি এখন হাসিনার আমলে এসে বলতেছো আজকে তুমি সেকেন্ড পেপার মনে করছো? হ্যাঁ, মনে মনে কইতেছিলাম স্যার যে বাড়ি কাজটা দিব স্যার। 409, 409 ওবায়দুল্লাহ নওশাদ করো নাই। আচ্ছা এবার বলো দেখি পারভেজ 412, পারভেজ, পারভেজ তুমি কি স্যার। আজকে আমি বাড়ি স্যার কাজ? স্যার ওইবারে ক্লাসে ছিলাম না স্যার। নালে স্যার আমি পড়তাম স্যার। এর জন্য তো জানি না আচ্ছা স্যার। রিফাত Sorry, স্যার। 413, রিফাত। স্যার কোনটা স্যার? এসডব্লিউ আর্থিক অবস্থার বিবরণী স্যার। আমি হ্যাঁ আর্থিক অবস্থা বিবরণী মোট মুনাফা বের করার জন্য 3টা বাড়ি কাজ দিয়েছিলাম। মোট মুনাফা বের করার জন্য 3টা বাড়ি কাজ দিয়েছিলাম। স্যার ওইটার অ্যাসেস তো আমার কাছে নাই স্যার। আমরা স্ক্রিনশট দিয়েছিলাম তো প্রতি ক্লাসে। স্যার পাচ্ছি না স্যার। আমি তো এসডব্লিউ করি স্যার। ও আচ্ছা, মারুফ হোসেন রুবাই, তোমাদের মধ্যে কেউ কি অঙ্কটা করোনি বাড়ি কাজ? চেষ্টা করছিলাম স্যার, পারিনি। চেষ্টা করেছিলা? আচ্ছা তাহলে চলো একটা অঙ্ক আমি করে দিই, বাকিগুলো তোমরা করে নেবে। আমি ব্যবহারিক প্রশ্ন একটা সলভ করছি, তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে ব্যবহারিক প্রশ্ন একটা সলভ করার জন্য রেডি হও।
1 নাম্বার কোশ্চেনটা আমরা এখন সলভ করব। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেনটা তোমরা সলভ করার জন্য আমি ইয়ে করবো। আর তোমরা এই পরিচালন ব্যয়ের জন্য যে ছকটা এখানে আছে এটাকে স্ক্রিনশট নাও আগে। পরিচালন ব্যয়ের একটা স্ক্রিনশট এখানে স্ক্রিনশট একটা নাও, একজন স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দাও ভাই। গ্রুপে দিয়ে দাও। এটা আর একটু ছোট করো। হ্যাঁ, এই যে পরিচালন ব্যয় এই পুরো স্ক্রিনশটটা একটু নাও, এই যে এটা এ পর্যন্ত। যদিও আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থাকবে তোমাদের কাছে, সেখানে তোমরা পুরোটাই পরিষ্কার পেয়ে যাবে। তারপরেও আমি একটা স্ক্রিনশট নিতে বলছি পরিচালন ব্যয়ের উপর। পরিচালন ব্যয়ের যে বিবরণীটা আমি লিখেছি এই বিবরণটা কিভাবে লিখতে হয় এটা তোমরা ছবি তুলে গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, আর এই জিনিসটা একটা স্ক্রিনশট নাও সবাই। আমি অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে, মোট মুনাফা বের করার অঙ্কটা আমি করে দিচ্ছি, তোমরা যেহেতু করোনি কেউ, আমি করে দিচ্ছি। এই যে এই দেখো, আমি টোটাল 9টা কোশ্চেন করব। এই 9টা কোশ্চেন আমরা আমি তো করতে পারি। মোটামুটি মানে মোট মুনাফা পর্যন্ত আমরা করছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখো 1 থেকে 9 পর্যন্ত যে প্রশ্নগুলো আমি লিখেছি, তার মানে তোমরা আর্থিক বিবরণী থেকে যখন তোমরা সৃজনশীলের প্রস্তুতিটা নিবে তখন এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য নিবে। নিট বিক্রয় নির্ণয় করো, নিট ক্রয় নির্ণয় করো, ক্রয় ভ্যাট নির্ণয় করো, বিক্রয় ভ্যাট নির্ণয় করো, মোট মুনাফা নির্ণয় করো, চালানি কারবারের মুনাফা নির্ণয় করো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, মোট পরিচালন ব্যয় নির্ণয় করো, মোট পরোক্ষ পরিচালন আয় নির্ণয় করো। এই যে 9টা পয়েন্ট আছে, এই 9টা পয়েন্ট তোমরা তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও, কারণ আমি সৃজনশীল কোশ্চেন করতে গেলে মোট পরোক্ষ পরিচালনা কি স্যার অনন্য আয়? মোট পরোক্ষ পরিচালন আয় হচ্ছে এই দেখো, আমি বিবরণীর মধ্যে লিখে দিয়েছিলাম একদম শুরুতে, মাত্র 3টা খরচের সমষ্টিকে মোট পরোক্ষ পরিচালন আয় বলা হয়, মাত্র 3টা খরচের সমষ্টিকে। এই দেখো, এই যে স্যার এই আপনি যে যে একদম পিডিএফটা দিবেন স্যার ওইটার হ্যাঁ, মধ্যে কি আজকে- স্যার সবগুলো কোশ্চেন আনসার দেওয়া আছে না? হ্যাঁ, সব আছে, সব আছে। ওই যে চালানি কারবারের মুনাফার আলোচনা করেছিলাম মনে করে, এই যে চালানি কারবারের মুনাফাটা কিভাবে বের করতে আমি আলোচনা করেছিলাম মনে করে। আর এই যে দেখো, পরোক্ষ পরিচালন আয় কাদেরকে বলে, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আর চালানি কারবারের মুনাফা, এই 3টার যোগফলকে আমরা বলি পরোক্ষ পরিচালন আয়। এই বিবরণীটার মধ্যে লেখা ছিল। আর এই দেখো স্যার চালানি চালানি কারবারের কারবারে মুনাফাটা একটু বুঝাই দিবেন স্যার। ওই দিকে আবার বুঝাই বোধহয় দিব, ছিলাম আজকে না, স্যার। আবার বুঝাই দিব, চিল্লায়ন, আজকে আবার বুঝাই দিব। চালানি কারবারের মুনাফা Okay, কেমনে sir. নির্ণয় করে আমি আজকে আরেকবার বুঝাই দিব। আর এই হচ্ছে তোমাদের পরোক্ষ পরিচালন আয়ের বিবরণী। তার মানে আমরা এই পর্যন্ত যা যা শিখেছি শুধু সেগুলো দিয়ে কিন্তু আমি প্রশ্ন করব। তাই যারা ভালো মতন প্র্যাকটিস করবে তারাই অ্যান্সার করতে পারবে, যারা প্র্যাকটিস করবে না আমি বুঝে ফেলবো কারা প্র্যাকটিস করেনি, তারাই পারবে না। তো আমি আজকে মোট মুনাফাটা যেহেতু তোমরা করোনি, আজকে আমি আরো একবার হাতে হাতে করে দিব। পরিচালন ব্যয়ের এই যে স্টেটমেন্টটা এখানে রয়েছে, পরিচালন ব্যয় বিবরণী, খালি বিবরণীটা দেখবা তোমরা, যে বিক্রয় ও বিপণন খরচ স্যার কাদেরকে বিক্রয় বলে। ও বিপণন খরচ কেন স্যার এখানে উপরে ডিরেক্টলি স্যার বিজ্ঞাপন খরচ হয় না স্যার? দেখো, পরিচালন ব্যয়কে আমরা 2 ভাগে ভাগ করি। একটাকে বলা হয় বিক্রয় ও বিপণন খরচ, আর একটাকে বলা হয় অফিস ও প্রশাসনিক খরচ। তাই আমরা এই দুটো খরচের সমষ্টিকে বলা হয় পরিচালন ব্যয়। তার মানে পরিচালন ব্যয়টাকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা অংশকে আমরা বলি বিক্রয় ও বিপণন খরচ। স্যার বইয়ের মধ্যে তো স্যার একসাথে লিখে দিছিল মনে হয়। তোমারে বলেছে যদি বইয়ের মধ্যে লেখে ওটা তো ধর্মগ্রন্থ না। ওটা কি ধর্মগ্রন্থ? ওটা কি তোমাদের ধর্মগ্রন্থ যে চিরন্তন সত্য হতে হবে ওইটা? বইয়ের কথা বাদ দাও। পরিচালন ব্যয়ের আন্ডারে আমরা 2 ধরনের খরচ দেখতে পাই। একটা হচ্ছে বিক্রয় ও বিপণন খরচ, যে সমস্ত খরচগুলো বিক্রয় ও বিপণনের সঙ্গে সম্পর্কিত তাদেরকে আলাদা করতে আসসালামু হবে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাদেরকে আলাদা করতে হবে। আরে পরে, আগে ক্লাস করো। 2টাই ব্যাপার 422, আগে ক্লাস করো। বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে যে সমস্ত খরচগুলো বসে, যাদেরকে আমরা বিক্রয় ও বিপণনের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত খরচ, যেমন বিজ্ঞাপন খরচ, বিক্রয় পরিবহন খরচ, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর কমিশন, শোরুমের ভাড়া, সরবরাহযানের অবচয়, আর অনাদায় পাওনা সংক্রান্ত লেনদেন। তোমরা অনাদায় পাওনা সংক্রান্ত লেনদেনটা এসএসসি থেকে শিখে আসছো। অনাদায়ী পাওনার সঙ্গে অলিখিত অনাদায়ী পাওনা থাকলে যোগ হয়, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে যোগ হয়,
আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা রেওয়া মিলে থেকে সেটা বাদ যায়, এই জিনিসটা তোমরা জানো। এই জিনিসটাও পুরাটাই বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে লিখতে হয়। তাহলে পরিচালন ব্যয়ের আন্ডারে দুটো খরচ, একটা হচ্ছে বিক্রয় ও বিপণন খরচ, আর একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ। তো এর মধ্যে বিক্রয় ও বিপণন খরচ কারা, এটা তোমাদেরকে শিখতে হবে। বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে বিজ্ঞাপন খরচ, বিক্রয় পরিবহন খরচ, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর কমিশন, শোরুমের ভাড়া, সরবরাহযানের অপচয়, অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা, আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এইগুলা সমন্বয় করে আমরা কোনটার আন্ডারে লিখবো? এটা আমরা লিখবো বিক্রয় ও বিপণন খরচের আন্ডারে। এই বিবরণীটা কিন্তু তোমাদেরকে পিডিএফ এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর তোমরা কিন্তু এই বিবরণীটা ভালো করে দেখবা একবার। পরীক্ষা এখনো অনেক দিন বাকি, তাই পরিচালন ব্যয়ের সঙ্গে পরিচিত হওয়ার জন্য খালি এই ছকটাই যথেষ্ট। এবার আসো অফিস ও প্রশাসনিক খরচের আন্ডারে কোন কোন আইটেম গুলো বসে। এই যেমন বেতন, বীমা খরচ, ভাড়া, মেরামত খরচ, কল কবজা যন্ত্রপাতি, দালালকোট আসবাবপত্রের অপচয়, উপযোগ খরচ বা ইউটিলিটি খরচ যেটাকে আমরা বলি, অফিস সাপ্লাইজ খরচ, সাধারণ খরচ, অফিস বা দপ্তর খরচ। এই সমস্ত খরচগুলোকে আমরা সাধারণত অফিস ও প্রশাসনিক খরচ বলি। আর অফিস ও প্রশাসনিক খরচের সমষ্টি আর বিক্রয় ও বিপণন খরচের সমষ্টি, এই দুটো অ্যামাউন্টকে যদি আমরা যোগ করে দেই তাহলেই আমরা পেয়ে যাব মোট পরিচালন ব্যয়। তাই এই যে মোট পরিচালন ব্যয় যদি তোমাকে বের করতে বলা হয়, তাহলে তুমি এই ছক অনুযায়ী প্রথমে বিক্রয় ও বিপণন খরচটা লিখবে, যতগুলো আছে বিক্রয় বিপণনের আন্ডারে। তারপরে অফিস ও প্রশাসনিক খরচ লিখবে হেডিং দিয়ে, সেগুলা লিখবে। এবার এই দুইটার যোগফলকে তুমি বলবা মোট পরিচালন ব্যয়। তাই এটার মধ্যে কোনো কিছু নেই, কোনো সমন্বয় নেই, কোনো ঝামেলা নেই, খালি পরিচয়গুলো হয় আইটেম গুলোর সাথে। আর সেই জন্য এই ছকটা ভালো করে দেখলেই তোমাদের হয়ে যাবে। তাই এটা তোমরা ভালো মতন দেখে নিবা। তোমাদেরকে আমি সৃজনশীল কোশ্চেনের মধ্যে মোট পরিচালন ব্যয় বের করার প্রশ্ন করতে পারি, তোমরা ভালো করে সেটা খেয়াল করবা, এই জিনিসটা ভালো করে দেখে নিবা। আর আরেকবার আমি তাহলে মোট মুনাফাটা যেহেতু তোমরা করোনি, তাহলে আমি আজকে 1 নম্বর অঙ্কটা কপি করে নিলাম। সেই অঙ্কটা এখন আমি তোমাদেরকে হাতে হাতে করাই দিব মোট মুনাফা বের করার জন্য। আর তোমরা সাথে সাথে আমার সাথে সাথে অঙ্কটা করে নেবে, খুব দ্রুত করে নেবে আমার সাথে সাথে। আজকে এই ক্লাসের পরে কোন ক্লাস আছে তোমাদের? আজকে এই ক্লাসের পরে কোন ক্লাস আছে? আমার ক্লাসের পরে কার ক্লাস? ইংলিশ ক্লাস স্যার। কোন স্যার নেয়? মাইনুল? জি স্যার, মাইনুল স্যার। আচ্ছা, যদি লিংক দিয়ে দেয় তাহলে বলবো যে আমার একটু সময় লাগবে, কি ঠিক আছে? স্যার বলছে একটু সময় লাগবে। আচ্ছা, তাহলে চলো, ঠিক আছে। তাহলে চলো আমরা এই অঙ্কটা এখন হাতে হাতে করব। যদি ভালো পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আজকে তোমাদেরকে এই অঙ্কটা ভালো করে করতে হবে, এবং বাসায় বসে আমি করে দেওয়ার পর বাসায় বসে বাকি অঙ্কগুলো তোমাদেরকে নিজেদের সলভ করে নিতে হবে। মেয়েরা কিন্তু কমপ্লিট করে ফেলছে, ওরা কিন্তু বাড়ি কাজ করছে। আমি আজকে দেখলাম তোমাদের কেউ বাড়ি কাজ করনি, অথচ ওরা কিন্তু বাড়ি কাজ করছে। খামাখা মেয়েদেরকে ভালো বলে না, আমি এখন যা দেখতেছি খামাখা মেয়েদেরকে ভালো বলে না। প্রথম তো খুব ভালো দেখাইছো, এখন কি করতেছো? সেই আগের নেচার। এখন দেখা যাচ্ছে যে তোমরা ঠিক মতো অঙ্ক করছো না, 2-1 জন হয়তো করে আর কেউ করে না। কিন্তু মেয়েরা কিন্তু আমি ম্যাক্সিমাম এই অঙ্কগুলো বাড়ি কাজ করেছে, কিন্তু ওরা কিন্তু এখন নাকি ভালো করবে তোমার ইয়ার ফাইনালে কিন্তু ওরা ভালো করবে যা দেখা যাচ্ছে। সরি স্যার, নেক্সট ডে করব স্যার আমরাও স্যার। হ্যাঁ, সেই নেক্সট তোমাদের কোন দিন আসবে? আমি মরে গেলে নেক্সট দিন আসবে, আমি মরে গেলে। এর আগে আসতো না। আরে না স্যার, স্যার আর মিস খালি নেক্সট এই আর্থিক বিবরণী থেকে 2টা কোশ্চেন থাকবে 20 মার্কসের। তোমাদের আনসার জসিম আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, স্যার 2টা দিয়ে না, বলা মানে পারবে না। যে পারবে না মানে আমি ক্লাসে নিজে করাইতে পারবে না, তুমি কি কেমনে জানো পারবে না? করাইছি আমি, তুমি কেমনে জানো পারবে না? তো যদি না পারো আমার কপালে কিন্তু দুঃখ আছে, আমি কিন্তু কয়ে দিলাম। এখান থেকে বাধ্যতামূলক 2টা কোশ্চেন থাকবে। আর শেয়ার হিসেবে আমি 2টা দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম না একটাই দিই। পারবো স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখা যাক। আজকে এই অঙ্কটা আমি করে দেওয়ার পর এইটুকু পর্যন্ত আমি যতগুলো কোশ্চেন তোমাদেরকে লিখে দিয়েছি, এই যে এখানে দেখো 9টা কোশ্চেন করছি। নিট বিক্রয় আমি শিখাইছি, নিট ক্রয় আমি শিখাইছি, ক্রয় ভ্যাট বের করা শিখাইছি, বিক্রয় ভ্যাট বের করা শিখাইছি, মোট মুনাফা বের করা শিখাইছি, চালানি কারবারের মুনাফা আজকে আরেকবার দেখাবো আজকে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখাইছি, মোট পরিচালন ব্যয় একটু আগে দেখালাম যে খালি আইটেমগুলোর নাম খেয়াল রাখতে হয়। আর মোট পরোক্ষ পরিচালন আয়ের মাধ্যমে মাত্র 3টা আইটেম, ভাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আর চালানি কারবারের মুনাফা। এই 3টা আইটেমের সমষ্টিকে আমরা মোট পরোক্ষ পরিচালন আয় বলি। যদি প্রশ্ন করি খালি এই 3টা আইটেম যোগ দিয়ে দিলেই খেলা শেষ।
তাই এই যে 9টা কোশ্চেন আমি লিখছি, বলো এগুলো কি তোমাদের শেখানো হয় নাই, ক্লাসে আলোচনা হয় না এগুলো নিয়ে? স্যার তাহলে এগুলোর এই- উত্তরের কি পিডিএফ আছে স্যার? উত্তরের পিডিএফ নাই, ওই দেখো উত্তরের পিডিএফ খুঁজতেছে, দেখছো? উত্তরের পিডিএফ না খুঁজে ভিডিও গুলো দেখো নে, ইউটিউব থেকে বাচ্চা বুঝছো? ভিডিও একটার পর Okay, একটা sir. সার্চ করে দেখো নে, ভিডিওতে তো সব দেওয়া আছে, ওইখানে আমরা কিভাবে অঙ্কগুলো করেছিলাম সব দেওয়া আছে, একটু ভিডিওটা বয়ে বয়ে দেখো নে, বুঝছো? ভিডিও জি গুলো স্যার, স্যার জি স্যার। সিরিয়াল নাই স্যার। সিরিয়াল আমাদের না স্যার, থাকলে আমরা- আমি তো আর সিরিয়াল করে সাজাই না, সিরিয়াল করে সাজাই তো জি, ইউটিউব একটা ওয়ালারা। প্লেলিস্টের তোমরা ভিতরে একটু- দিয়ে দিতেন সবগুলো, তাহলে স্যার ভালো হতো। কি তো কি হলো? স্যার প্লেলিস্ট মানে একটা প্যাকেজ সিস্টেমে আর কি, মানে এটাও আমাদের করা যায় জন্য নাকি? প্যাকেজ এটা সিস্টেমে এরকম করে। করা যায় জি নাকি? স্যার, এটা করা যায় প্লে লিস্টের জি স্যার, সিস্টেম করা যায় স্যার। আমার শিখাই দিবা? কবে শিখাবা? স্যার ইউটিউবেই দেখা যায় স্যার, এরকম ভিডিও আছে স্যার ইউটিউবে। আরে আমারই শিখাই দিবা, আমি তো পারি না কেমনে সাজায়। স্যার আমি নিজেও পারি না স্যার, আমি শুধু ওই জানি দেখো এরকম করে। দেখছো, খালি মুখে ফুটানি খুঁজলো। আচ্ছা এবার চলে এই অঙ্কটা আমরা হাতে হাতে করি। 1 নাম্বার কোশ্চেন আমাদের চোখের সামনে, আমাদের মোট মুনাফাটা বের করতে হবে। আর মোট মুনাফাটা বের করার জন্য আমি সুন্দর করে একটা ছক টানবো। তোমরা কিন্তু অঙ্কগুলো যখন করবে তখন একদম নিখুঁত ভাবে করবে, এটা কোনো কিছু বাদ দিবে না, প্রেজেন্টেশনটা সুন্দর ভাবে করবে পুরো নাম্বারটা পাওয়ার জন্য। আর এখানে অঙ্কটা ছিল কার? এখানে অঙ্কটা ছিল, আচ্ছা নাম নাই, ঠিক আছে, যেহেতু নাম নাই তাহলে আমরা এর বিশদ আয় বিবরণী আংশিক, আমরা তো খালি মোট মুনাফা পর্যন্ত বের করবো তাই না, সেজন্য আমরা এটা আংশিক লিখলাম। এর বিশদ আয় বিবরণী আংশিক 2000 সাল দেওয়া আছে নাকি? তারিখ দেওয়া আছে? আচ্ছা তারিখ দেওয়া নাই, তো ঠিক আছে আমি লিখে দিলাম সালের তারিখের সমাপ্ত বছরের জন্য। আর এবার ছকটা টেনে ফেলো। আমরা এইভাবে 3টা ঘর টেনে আমরা বিশদ আয় বিবরণীটা করি। আজকে আমি মোট মুনাফাটা তোমাদেরকে হাতে হাতে করাই দিতেছি, মোট মুনাফাটা আমি হাতে হাতে করাই দিতেছি, এবং বাকি অঙ্কগুলো বাসায় বসে আমি ক্লাস শেষ করার পর, কলেজে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর একটানা বসে বাকি 2টা অঙ্ক কমপ্লিট করে তারপরে উঠবা, সুন্দর করে কমপ্লিট করে উঠবা। যেহেতু আর আমি ক্লাস পাবো না, এরপরে সেকেন্ড পেপারে ক্লাস পাবো, প্রয়োজনে আমাকে সেকেন্ড পেপারে ক্লাসে যদি অঙ্কগুলো হয়েছে কিনা দেখাতে চাও আমি দেখবো, যদি দেখাতে চাও আমি দেখবো। আবার শেয়ার ইস্যুরও কিন্তু আমি অবহারের অঙ্ক বাড়ির কাছে দিয়েছিলাম, সেদিকেও খেয়াল রেখো। অ্যাকাউন্টিং এ ভালো করতে গেলে কিন্তু এই কটা বিষয় খুব ভালো করতে হবে তোমাদের। তোমাদের স্যারেরা কিন্তু আমার সৃজনশীল কোশ্চেন দেখলে এদের মাথা খারাপ হয়ে যাবে, স্যার এরকম প্রশ্ন করছে, কিন্তু আমি জানি যে এগুলো তোমাদের শেখানো হয়েছে, তোমরা পারবে। তাই তোমরা কিন্তু সুন্দরভাবে অ্যান্সার করে দেখাবা। আর যারা এই ক্লাস ফলো করবে না এবং এখানকার বাড়ির কাজগুলো ঠিক মতন করবে না, তাদের কপালে যা হবার হবে আমি চিন্তা ফেলামো তাদেরকে। এই পরীক্ষাটা নেওয়ার সাথে সাথে আমি ইয়ার ফাইনালে চিন্তা ফেলামো, সেকেন্ড ইয়ারে গিয়ে তখন তাদের উপর হবে সিস্টেম, সেকেন্ড ইয়ারে তখন হবে তাদের উপর সিস্টেম। আচ্ছা আমরা খেলা শুরু করবো, তবে তোমরা বলো তো, আমরা যখন বিশদ আয় বিবরণী করি বা মোট মুনাফাটা বের করি, তখন কি আমরা সর্বপ্রথমে নিট বিক্রয়টা বের করার চেষ্টা করি না? বলো তো সবাই, সর্বপ্রথম আমরা নিট বিক্রয়টা বের করার চেষ্টা করি, আর সেজন্য বিক্রয়ের সাথে যত রকমের সমন্বয় আছে সবগুলো সমন্বয় সমাধান করি। তোমাদের এই কথাগুলো শেখানো হয়েছিল, তাই চলো আমরা সর্বপ্রথম বিক্রয়টা একটু লিখে দেই। আমরা 1 নম্বর অঙ্কের বিক্রয়টা একটু লিখে দেই। আমাদের বিক্রয়ের পরিমাণটা কত ছিল একটু দেখি চলো। আমাদের বিক্রয়টা ছিল এই অঙ্কের, আমাদের বিক্রয়ের পরিমাণটা ছিল 3,40,000 টাকা। আমরা 2 নম্বর কলামে বিক্রয়টা বসাই দিলাম। তোমরা কি সবাই আমার সঙ্গে সঙ্গে করছো তো? 3,40,000
40,000 টাকা লিখে দিলাম বিক্রয়। আচ্ছা এবার দেখো বিক্রয়ের সঙ্গে যে সমস্ত আইটেম গুলো সমন্বয় হবে, আমি বলেছি যে সমস্ত আইটেম গুলো বিক্রয়ের সাথে যোগ হয় সবার আগে যোগ করা আইটেম গুলো তোমরা লিখবে, সবার আগে। যোগ করা আইটেম গুলো লিখবো। আর যোগ করার মধ্যে অলিখিত বিক্রয়টা আমরা সবসময় যোগ করি। তোমরা দেখো তোমাদের সমন্বয়ের মধ্যে কোনো অলিখিত বিক্রয় আছে কিনা? অলিখিত বিক্রয় আমাদের অঙ্কের মধ্যে নেই। ধারে পণ্য বিক্রয়, হ্যাঁ আছে, এই যে 6 নম্বরে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 25,000 টাকা, হ্যাঁ আছে 6 নম্বরে, এই যে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি। তাহলে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, এই সমন্বয়টা এখন আমরা ক্রয়ের সঙ্গে যোগ করে দেবো, এটা 25,000 টাকা অলিখিত বিক্রয় নামে। তাহলে চলো বিক্রয়ের সঙ্গে আমরা যোগ করে দেই, যোগ যোগ, সবাই বুঝতেছো তো? যোগ অলিখিত, যোগ অলিখিত বিক্রয় নামে আমরা যোগ করে দেব। আমাদের 24,000 টাকা ছিল যোগফল, 25,000 টাকা, সরি। তাহলে 25,000 টাকা আমরা এখন এখানে যোগ করে দেই। চলো 25,000 টাকা যোগ করে দিলে আমাদের হয়ে যাবে এটা 3,65,000 টাকা। 3,65,000। আমরা 3,65,000 টাকা এখানে লিখে দিলাম। 3,65,000 টাকা আমরা লিখে দিলাম অলিখিত বিক্রয় নামে। আচ্ছা এরপর এবার যেহেতু আর কোনো যোগ করার মতন আইটেম না, এবার বাদ যাবে যে আইটেম গুলো আমরা সেগুলো লিখবো। তবে সবার আগে রেওমিলের আইটেম গুলো লিখবো। রেওমিলের যে আইটেম গুলো বাদ যাবে সেগুলো লিখবো। তোমরা দেখো তো, ক্রয় ফেরত, বিক্রয়, ক্রয় পরিবহন, মজুরি। বিক্রয় ফেরত আছে 13,000, বলো তো বিক্রয় ফেরতটা বিক্রয় থেকে বাদ যাবে না? তাহলে আমরা বিক্রয় ফেরতটা লিখে দেই, আমরা লিখে দেই বিক্রয় ফেরত, আমরা লিখে দেই বিক্রয় ফেরত, এটার পরিমাণ ছিল 13,000 মাইনাস বিক্রয়, বাদ বিক্রয় ফেরত, আর এটার পরিমাণ ছিল 13,000। প্রথম টাকার ঘরে লিখে দিলাম 13,000। দেখো তো বিক্রয় থেকে বাদ দেওয়ার মতন আর কোনো আইটেম এখানে আছে কিনা? বিক্রয় থেকে বাদ দেওয়ার মতন এখানে আর কিছু আছে কিনা? তোমার বিক্রয় ফেরত, প্রারম্ভিক মজুদ পণ্য তো না, বেতন না, কমিশন না, পরিবহন। বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন পণ্য বিক্রয় একটা আছে স্যার, ওটা কি? বলো বিক্রয় বাট্টা তো আমরা সবার শেষে বাদ দেবো না, ভ্যাট বাদ দেওয়ার পর। মুনাফাবিহীন পণ্য বিক্রয় স্যার, বিক্রয় হিসেবে ডেবিট, ক্রয় হিসেবে ক্রেডিট। বলো বিক্রয় বাট্টাটা তো আমরা সবার শেষে বাদ দেবো না, ভ্যাট বাদ দেওয়ার পর। ভ্যাট বাদ দেওয়ার পর আমরা বিক্রয় বাট্টাটা বাদ দিব। এবার সমন্বয় আসো, ধারে পণ্য ক্রয় গেল, এই যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় 5,000 টাকা, এটা আমরা বিক্রয় থেকে বাদ দেব। চলো লিখে ফেলি মুনাফাবিহীন পণ্য বিক্রয়। মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা আমরা লিখে দিই 5,000 টাকা। তাহলে চলো মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা লিখে দিই 5,000 টাকা। মুনাফাবিহীন পণ্য বিক্রয় 5,000 টাকা লিখে দাও সবাই। এরপরে দেখো সমন্বয়ের মধ্যে আর কি আছে যেটা বিক্রয় থেকে বাদ যাবে। আমরা মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা লিখলাম, মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা আমরা লিখে ফেললাম। এরপর দেখো আমাদের সর্বনিম্ন মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে। আগুনে বিনষ্ট পণ্য ক্রয় থেকে বাদ যাবে, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ক্রয় থেকে বাদ যাবে। ক্রয় ও বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, এবার ভ্যাটটা আমরা ধরবো। তাহলে দেখো আর কোনো কিছু বাদ দেওয়ার মতো নেই। তাহলে দেখো তো আমাদের মোট 13,000 আর 5,000 বাদ দিলে 18,000 স্যার। আমরা এখন এই 18,000 টাকা আমাদের এই বিক্রয় থেকে বাদ দিয়ে দেই। 18,000 বাদ দিয়ে দাও। দেখো তো 18,000 বাদ দিয়ে দেওয়ার পর আমাদের অ্যামাউন্টটা কত থাকে? 18,000 বাদ দেওয়ার পর আমাদের অ্যামাউন্টটা কত থাকে? 18,000 বাদ দেওয়ার পর আমাদের অ্যামাউন্টটা কত থাকে বলো? 3,47,000। 3,47,000 স্যার। 3,47,000। এবার বলো তো এই ফিগারটার উপরেই আমরা ভ্যাট ধরবো না? এই ফিগারটার উপরেই আমরা ভ্যাট ধরবো না? জি স্যার। তাহলে চলো লিখে ফেলি বাদ ভ্যাট। আর এই ভ্যাটটা আমরা ধরবো এখন 3,47,000। তোমরা জানো 3,47,000 সঙ্গে কিভাবে ভ্যাটটা বের করতে হয় তোমরা জানো। এবার আমরা এটার সঙ্গে 115। আমরা কিভাবে এটা করি তোমরা জানো। আমরা এবার এখানে গুণ করব, 115 গুণন 15 স্যার। হ্যাঁ গুণ করব 15 দিয়ে, আর ভাগ দেব 115 দিয়ে, তাই না? জি স্যার। গুণ করব 15 দিয়ে আর ভাগ করব 115 দিয়ে। তাহলে কিন্তু আমরা আমাদের বিক্রয় ভ্যাটটা পেয়ে যাব। চলো বিক্রয় ভ্যাটটা বাদ দিয়ে দেই। দেখো তো বিক্রয় ভ্যাটের পরিমাণটা কত?
45,260 পয়েন্ট আসে স্যার, এরপরে 45,200 45,261 হয় আর কি। তাহলে পয়েন্ট হিসাব ধরে আর কি। 45,261। স্যার এখানে কি পয়েন্ট হিসাব ধরতে হবে না স্যার? না, দরকার নাই। তাহলে স্যার 60 আসে স্যার, এরপরে পয়েন্ট, এরপরে 86957। তাহলে আমরা 65,61 লিখবো, 261 এক বাড়াই দিব, কি ঠিক আছে? 45,261 আমরা বাড়াই দিব। তাহলে চলো আমরা ভ্যাটটা বাদ দিয়ে দিলে এইবার আমাদের অ্যামাউন্টটা কত থাকে বলো, এবার অ্যামাউন্টটা কত থাকে বলো? 3,47,000 থেকে 45,261 বাদ দিলে এখন আমাদের অ্যামাউন্টটা কত থাকে বলো? 3,01,739। 3,01,739। আচ্ছা, এবার আমরা এখান থেকে সেই বিক্রয় বার্তাটা বাদ দিব। এবার বিক্রয় বার্তা বাদ দেওয়া যাবে। তোমরা শিখছো না এই জিনিসটা? আমি বলছি না তোদের সতর্ক করে, আমি এই জিনিসটা সতর্ক করে বলছিলাম না সবসময় বিক্রয় বার্তাটা সবার লাস্টে বাদ দিবা, এটা আমি শিখেছিলাম তোমাদেরকে। জি স্যার। বাদ বিক্রয় বার্তা, আর বিক্রয় বার্তাটা বাদ যাবে এখন কত টাকা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। এই জিনিসগুলো সতর্ক থাকার জন্যই তোমাদেরকে কিন্তু আমি 2টা বাধ্যতামূলক প্রশ্ন করেছি, যে না আমি 2টা প্রশ্ন দেবো আর্থিক বিভাগ থেকে। বিক্রয় বার্তা 8,500 ছিল, ওই দেখো। তাহলে চলো আমরা 8,500 বিক্রয় বার্তা থেকে বাদ দিয়ে দিব। 8,500 বিক্রয় বার্তা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। এবার বাদ দিলে আমরা নিট বিক্রয়টা কত সেটা পেয়ে যাব। দেখো তো আমাদের নিট বিক্রয়ের পরিমাণটা কত থাকে। ভ্যাটেরটা আমি বুঝতে পারি নাই স্যার, একটু ভ্যাটেরটা বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা দেখো, আমাদের ভ্যাট বের করার আগে সর্বশেষ নিট বিক্রয়টাকে আমরা 3,47,000 বের করেছিলাম না সাগর, ওবায়দুল্লাহ, নওশাদ? জি স্যার। আর সবসময় এই বিক্রয়ের উপরে ভ্যাটটা ধরতে হয়। ওনারা প্রশ্নের মধ্যে বলছে বিক্রয়ের মধ্যে নাকি ভ্যাট অন্তর্ভুক্ত আছে, আর আমরা জানি আমাদের দেশে ভ্যাটের হার 15%। তাহলে যদি 15% যদি ভ্যাট হয়, তাহলে যে পণ্যের দাম 100 টাকা সেই পণ্য কিনতে আরো 15 টাকা ভ্যাট দিতে হবে, তখন ভ্যাট সহ মালটা কিনতে হবে আমাকে 115 টাকায়, তাই না? জি স্যার। তার মানে এই 3,47,000 মধ্যে যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তাহলে এই 3,47,000 115 সমান না? ভ্যাট সহ মানে 115, এই ভ্যাট সহ মানে 115% সমান না? জি স্যার। তাই আমি এটাকে 115 দিয়ে ভাগ করলাম, আর আমি গুণ করলাম 15 দিয়ে, বুঝতে পেরেছো? 15 মানে হচ্ছে ভ্যাটের হার। তাহলে আমি 347 কে 115 দিয়ে ভাগ করবো, কারণ ওটা ভ্যাট সহ, ওটা ভ্যাট সহ মানে ওটা 115 সমান। তাই 15 দিয়ে গুণ করলে আমরা ভ্যাটের পরিমাণটা পেয়ে যাবো। এই ক্যালকুলেশনটা করে আমরা ভ্যাটটা বের করেছি, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। তো এইভাবে আমরা ভ্যাটটা বের করেছিলাম। আর এবার আমরা স্যার সবসময় কি 100 হবে স্যার? মানে পার্সেন্টে যদি বলে 15%, তুমি বলো 15% যদি বলে, এই কথাটা মানে কি 100-তে 15 না? জি স্যার। তো এই কারণে 5% যখন বলবে তখন তো 100-তেই 15 হবে সবসময়। পার্সেন্ট বা শতকরা তো সবসময় 100 দিয়েই গণনা করা হয়, তাই না? জি স্যার। তাই যেহেতু ভ্যাটটা 15%, তার মানে বিক্রয় 100 টাকা হলে ভ্যাট 15, তাহলে ভ্যাট সহ মালটা কিনতে লাগবে 115। তাই যে অ্যামাউন্টটা থাকবে ওটাকে সবসময় আমরা 115 দিয়ে ভাগ করবো, যদি ওটার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, ওটাকে 115 দিয়ে ভাগ করবো আর 15 দিয়ে গুণ করবো। এবং এই কাজটা আমরা বিক্রয় ভ্যাটের সময়ও করবো, ক্রয় ভ্যাটের সময়ও করবো, একই কাজ। জি স্যার, বুঝতে পারছি। এবার 8,500 বাদ দিয়ে দিলে তুমি দেখো তো আমাদের নিট বিক্রয়ের পরিমাণটা কত আসে। আমাদের নিট বিক্রয়ের পরিমাণটা তাহলে কত আসে দেখো তো। 2,93,239। 93 না 96? 93 আসবে। 239 2,93,339। 239 239 স্যার। আচ্ছা, 2,93,239। এইটা হচ্ছে আমাদের নেট বিক্রয়। আর এবার আমরা নেট বিক্রয় থেকে কি করি, আমরা এবার নেট বিক্রয় থেকে যেটা করি সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দেই। সেজন্য আমরা লিখবো বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় যা তোমাদেরকে শিখাইছি, যদি একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখো, এটা নিজেরা পুরোটাই পারবে। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। মনে রেখো খাতা কিন্তু আমি দেখবো, এয়ার প্যানেলের খাতা কিন্তু আমি দেখবো, সবগুলো খাতা কি করছো ছেলেরা, আমি কিন্তু প্রতিটা কে কি করছো সব কিন্তু আমি দেখবো। বিক্রিত পণ্যের ব্যয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন আসো বিক্রিত পণ্যের ব্যয়ের আন্ডারে কি কি বসবে আমি দেখবো।
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে সর্বপ্রথম আমরা কিন্তু প্রারম্ভিক মজুত পণ্যটা লিখি। আর দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে প্রারম্ভিক মজুত পণ্যটা আছে। ওই যে প্রারম্ভিক মজুত পণ্যটা 60,000 টাকা, দেখছো? প্রারম্ভিক মজুত পণ্যটা 60,000 টাকা, ওই যে 60,000 টাকা প্রারম্ভিক মজুত পণ্য লিখে দেই প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা দ্বিতীয় টাকার ঘরে। এটা আমরা সরাসরি দ্বিতীয় টাকার ঘরে লিখবো। এরপর আমরা লিখি ক্রয়। দেখো আমাদের ক্রয়টা প্রশ্নের মধ্যে দেয়া আছে, প্রশ্নের মধ্যে দেখাও আমাদের ক্রয়টা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ওই দেখো ক্রয় আছে 1,20,000 টাকা, লিখে দাও 1,20,000 টাকা হচ্ছে ক্রয়। এটা প্রথম টাকার ঘরে 1,20,000 টাকা হচ্ছে ক্রয়। স্যার ক্রয়ের সাথে কি স্যার যোগের আইটেম গুলো আগে হয়? আগে যোগের সবার সঙ্গে আগে যোগের আইটেম গুলো আমরা লিখবো, যে আইটেম গুলো আগে যোগ হবে। অলিখিত ক্রয় আছে কিনা আগে দেখে নেই। দেখো সমন্বয়ের মধ্যে একটা অলিখিত ক্রয় আছে কিনা একটু দেখে নেই। ওই যে ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 12,000 টাকা, পেয়েছো? ওই যে ধারে ক নম্বর সমন্বয়টা, ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 12,000 টাকা, তাহলে অলিখিত ক্রয় আছে 12,000, যোগ করে দাও। সবার আগে যোগ করে দাও, যোগ যোগ অলিখিত ক্রয়। আর অলিখিত ক্রয়টা ছিল 12,000 টাকা। অলিখিত ক্রয় 12,000 টাকাটাকে যোগ করে দাও। দেখো এটা যোগ করলে কত হয়? 1,32,000। 1,32,000। এবার বাদ দেওয়ার মতন যে আইটেম গুলো রয়েছে আমরা একটা একটা করে সমস্ত এরপর item তো গুলো স্যার বাদ আরেকটা দিব। আছে মনে হয়, ওই যে বিক্রয় হিসাব ডিবি, এই যে বিক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, নাম জানি কি স্যার এটার? মুনাফাবিহীন পণ্য বিক্রয়। জি স্যার, মুনাফাবিহীন পণ্য বিক্রয়। তো একটু তিরিং বিরিং করো না, একটু আমি কি করি ধীরে ধীরে একটু দেখো, একটু তিরিং বিরিং করো না, বুঝছো? হাগা হয়ে Okay, যাবে, sir. হাগা হয়ে যাবে, তিরিং বিরিং করো না। অলিখিত ক্রয় যোগ করেছে, এবার যোগ করার মতন আর কোনো আইটেম নাই। এবার আমরা দেখবো বাদ দেওয়ার মতন কি কি আইটেম আছে। আর সেই জন্য আগে আমরা রেও মিলের আইটেম গুলো দেখবো। দেখো তো ক্রয় ফেরত আছে না 9,000? জি স্যার। জি স্যার। তাহলে আগে আমরা রেও মিলের আইটেম গুলো বাদ দেবো, তারপরে